আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন চট্টগ্রামের বিএনপির রাজনীতি বেশ উত্তপ্ত। আ ৫ই আগস্টের পর থেকে গত ৫ই আগস্টের পর থেকে এ পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে আ উম আরেকটি ঘটনায় আ গিয়াস কাদের চৌধুরী উনার পদ স্থগিত করা হয়েছে। অ্যা চট্টগ্রামের যে উত্তপ্ত রাজনীতি, সেই রাজনীতি এবং বাংলাদেশের যে সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আজকে আমার অতিথি জনাব গিয়াস কাদের চৌধুরী, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের পরপর ২ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অ্যা তার বাবা আ ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামের অন্যতম একজন স্থপতি। তার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী। তো বাংলাদেশের রাজনীতি বা সবকিছু মিলিয়ে আ গিয়াস কাদের চৌধুরীর বিষয়ের সঙ্গে আমরা অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছিলাম। গিয়াস ভাই, আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ কনক। আপনার অনুষ্ঠানে আসবো আসবো করে আসা হলো না। আজকেই আজকেই আপনার এখানে উপস্থিত হতে হলো, যখন আমার মানে পলিটিক্যাল রাজনৈতিক অবস্থানটা একটু টলমলো। তো আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর আপনার মাধ্যমে আমার আপনার শ্রোতা দর্শকদেরকে আমার হাজারো সালাম। জি, গিয়াস ভাই, আপনার আমি জানি না কি কারণে যেন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আপনার কথা বলেন, সব জায়গা থেকে সবসময় আপনার টলমল অবস্থার মধ্যেই থাকেন আরকি। সবসময় মানে এইটা একটা এটা আমি আমি বলবো all of us suffer from professional hazards. যদি হ্যাঁ, আমার ওইটা আপনার মুখোমুখি আপনারা এগুলা মানে আ মানে ফেস করে অভ্যস্ত আরকি, এগুলাতে আমরা যা দেখছি। তো আমি আসলে যেতে চাই যে আপনাকে এই গত ৫ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখলাম যে পরপর ২ বার আপনি বোধহয় দলের কাছ থেকে চিঠি পেলেন। একবার আসলো আ কি কি চাঁদা চাঁদা চাওয়ার অভিযোগ নিয়ে শোকজ করা হলো। আবার এই ঘটনাটা গত সাম্প্রতিক সময়ে রাউজানের যে ঘটনা, সেই ঘটনাটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কি বিষয়টা কি? ধরেন আমি যদি একটু পত্রিকা থেকে যদি একটু দেখাই আপনাকে, ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলা হচ্ছে। তো হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো? এটার সাথে আপনার সম্পৃক্ততা কি? যেমন আমি জাস্ট এই পত্রিকাটা থেকে যদি দেখাই, সারা বাংলা, এখানে বলা হচ্ছে, "গুলি আধা ইঞ্চি কাছ দিয়ে গেলে গোলাম আকবর স্পটেই মারা যেতেন" কোট আনকোট। আ ৩০শে জুলাই বিকালে নগরীর নূর আহমদ সড়কে নসিমন ভবনের সামনে আ এ এই তারা একটা সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে তারা বলে যে রাউজানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেইটার জন্য তারা আপনাকে দায়ী করেছে। তো বিষয়টা কি গিয়াস ভাই? অর্থাৎ কেন বারবার এই জাতীয় ঘটনা ঘটছে বা আপনি কেন অ মানে দলের তোপের মুখে পড়ছেন বা আপনাকে তোপের মুখে ফেলা হচ্ছে? কনক, আমি হলাম আহ, মাঠের রাজনীতিবিদ, এবং আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না, মোটেই ষড়যন্ত্রে বিশ্বাস করি না। আজকে যারা বলছে যে কি গুলি ছোড়া হয়েছে, তো তাদের ন্যূনতম তো আশেপাশে কেউ ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, তারা গুলির আওয়াজ নিশ্চয়ই শুনেছে। তো নাটক সাজাবার ও পদ্ধতি এই যারা ষড়যন্ত্রকারী, তারা নাটকও সাজাতে সঠিকভাবে পারেনি, বুঝছেন। আর তাও নাকি গুলিটা উনি দেখেছেন গুলি যেতে, এমন তার দৃষ্টি, এত ভালো চক্ষু, আহ, যে কি সে গুলি যেতে দেখেছে। আমি হতবাক হয়ে গেলাম। আল্লাহ রবুল আলমিন যেন তার দৃষ্টি আরো ভালো করে দেয়, যেন ভবিষ্যতেও যেন গুলি যেতে যেন উনি দেখে ফেলতে পারেন। তো যাই হোক, এটা হালকা ভাবে কথাটা বললাম, কিন্তু বাস্তবতাটা ওখানে কোনো গুলি ছোড়া হয়নি। এটা হলো রিয়ালিটি এক। তারপরে দ্বিতীয়ত, আপনার দেখবেন যে কি, আপনি পত্রপত্রিকায় দেখেছেন, আপনি, আর তারপরে অডিও ভিডিও আপনার চোখে নিশ্চয়ই পড়েছে, আপনার ওখানে বেশিরভাগ
ছেলেপিলে সে যে আয়োজন করেছে, বাইরের থেকে ছেলেপিলে এনেছে। সে তো তার বাড়িতে যায়, নমাজ কালাম পড়ে। তার তো কিছু কখনো আগে হয়নি। হঠাৎ করে গত পরশুদিন এই অপ্রীতিকর ঘটনাটা ঘটলো কেন? আনপ্রভোকড ঘটনা কি আদৌ ঘটতে পারে? গায়ে পড়ে কেউ কি আপনার মারামারি করতে পারে? এক হাতে কি তালি বাজে? আপনার বিবেকে কি বলে? তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে কি আধা ঘন্টার মধ্যে, ঘটনার আধা ঘন্টা, মাত্র আধ ঘন্টার মধ্যে আমি আমার প্রেমপত্র পেয়ে ফেলেছি। ওই হুম, নাটকটা যে এত সুন্দরভাবে মঞ্চায়িত হয়েছে, সেটা আমি প্রশংসা না করে পাচ্ছি না। আর এই যে আপনি বললেন, বিভিন্ন সময় আমাকে শোকজ দিয়েছে। এখন যখন যার দস্তগতে শোকজ আসে, তো তাকে যখন যোগাযোগ করি যে কি শোকজ তো শোকজ না, এটা রীতিমতো আমাকে শাস্তি দিয়ে দেওয়া হয়। তো তারা বলে এটা আমাদের হাতের লেখা নয়। তো ওনারা কি বুঝাতে চান যে কি লন্ডন থেকে এটা লিখিতভাবে আসে আর ওনারা এটা এখান থেকে ছেড়ে দেন? এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? নিশ্চয়ই কেউ না কেউ আছেন এই ভিত্তিহীন, অবান্তর এবং কর্তৃত্বপূর্ণ শোকজ দিতে ওখানে প্রস্তুত। তো আমি ওদিকে যাব না, আমি অতীত ঘাটতে চাই না। আমাকে একটা চিঠি দিয়েছে, তো আমাকে সেই চিঠিখানা হলো দেখি আমাকে আপাতত আমার পদ জি। স্থগিত করেছে। তো এখন আপাতত আমাকে স্থগিত করা মানে হলো আই এম নোওয়্যার। তো আমি কোথাও না, নেই। তো এখন আপনি আমাকে ফ্রিলি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। জি, আমি ফ্রিলি আপনাকে উত্তর দিতে পারবো জি, ইনশাআল্লাহ। অবশ্যই। তো গিয়াস ভাই ধরেন এই যে আমরা যেটা দেখছি যে চট্টগ্রামের বেশ কয়েকজন বিএনপি নেতা আছেন যারা অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ের নেতা। না আমি নামও বলতে পারি ৪-৫ জন আছেন যারা জাতীয় রাজনীতির অন্যতম আ মানে কি বলবো স্টেক হোল্ডার বা ধরেন বিএনপি তারা চালাচ্ছেন এমনই বলা চলে। তো সেখানে ধরেন ৪ বছর ধরে যে আহ্বায়ক কমিটি সেটা পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। ৫৩ সদস্যের যে ৪ কমিটি। ৫ই আগস্টের পরে এ পর্যন্ত চট্টগ্রামে ১৩ টা হত্যাকাণ্ড হয়েছে, ১০ টা রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে। সংঘর্ষ হয়েছে ২০ বার। তো জাতীয় পর্যায়ের নেতাদের উপস্থিতিতে মানে এই ঘটনাগুলো কোথায় ঘটছে? এবং আমি যদি আপনাকে আপনার একটা স্টেটমেন্ট থেকে যদি একটা জিনিস একটু দেখাই, আম আমি একটু যাই পত্রিকাতে। উম আপনি আপনি ওই যে আপনার গত ৫ই নভেম্বরের যেই শোকজ তার জবাবে আপনি যেটা বলেছেন, সেখানে যে আপনি একটা কথা বলছিলেন যে উম আপনি বলছিলেন যে পতিত স্বৈরাচারের দোসররা তিনি নিজের পরিবারের উপর বয়ে যাওয়া নির্যাতন প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা শোকজের জবাবে বলেন, "সর্বজন স্বীকৃত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জিয়া পরিবারের পরে আমার পরিবারই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এরপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয়ে ধারণ করে আছি। পতিত স্বৈরাচার এবং তার দোসররা আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালানোকে তাদের শেষ অস্ত্র মনে করছে। আমি আচ্ছা। তো এই যে জায়গাটা অর্থাৎ আপনি কি মনে করছেন যে বিএনপির রাজনীতিতে যারা আছেন, যারা আপনাকে পছন্দ করেন না বা আপনারকে নেতৃত্ব থেকে সরাতে চান, তারা পতিত এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যুক্ত হয়ে তারা কিছু একটা সম্মিলিতভাবে করার চেষ্টা করছে? কনক, আপনার একটু যদি আ রাউজানের দিকে অ্যা ভালোভাবে তাকান তাহলে দেখবেন এখানে যারা গত ১৫ বছর মানুষের স্বাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, স্টিম রোলার চালিয়েছিল। আজকে
সেই গোষ্ঠী আমার দলে আশ্রয় প্রশ্রয়ে বসবাস করছে এবং তারা তাদের কর্তৃত্ব 15-17 বছর যেভাবে তাদের কর্তৃত্ব বজিয়ে রেখেছিল, আজও তারা চেষ্টা করছে সেই কর্তৃত্ব বজায় রাখতে। তো স্বাভাবিকভাবে অতীতে আপনি যদি অতীতের রাজনৈতিক এবং নির্বাচনী ফলাফল আপনি যদি দেখেন, আমি সবসময় নির্বাচন করেছি এবং আমার সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের হাতে হেরেছি, আওয়ামী লীগকে হারিয়েছি। তো এরা চায় না যে কি পারিবারিকভাবে আমরা আবার এইখানে কর্তৃত্ব খাটাই। এক, আরেকটা জিনিস আপনার কাছে বুঝতে হবে যে কি আমি মনে প্রাণে আমার পরিবার যেটা মনে ধারণ করে, বিশ্বাস করে, সেটা হলো আধিপত্যবাদী বিরোধী রাজনীতি এবং এখানে একটা ভালো অংশ পৃষ্ঠপোষকতা করে হলো যারা আমাদের বিরোধিতা করে। এটা শুধু চট্টগ্রামের ব্যাপারে সীমিত বলে আমি বলবো না। এটা সামগ্রিকভাবে বাংলাদেশেই একটা গ্রুপ রয়ে গেছে যারা আমাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে দাবিয়ে রাখতে চায়। আপনার কাছে ছোট্ট একটা উদাহরণস্বরূপ মানে মনে করিয়ে দিতে চাই, আমার ভাতিজা একবার নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। মনে আছে আপনার? মনে আছে, হ্যাঁ। এই স্লোগান তো কোনো দলের না। এই স্লোগান কোনো দলের না। এটা সমগ্র মুসলিম জাতির। ৫ ওয়াক্ত যারা নামাজ পড়ে বা আযান শুনে আল্লাহু আকবার শব্দটি শুনতে থাকে। কিন্তু এই স্লোগানে অনেকেরই দেহজ্বালা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে। মনে আছে, জি। সো সো আমরা we belong to a segment. এই সেগমেন্টটা অনেকের কাছে খুব সম্ভবত গ্রহণযোগ্য না। তো এই পরিস্থিতিটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও মোকাবেলা করেছেন। এখন আপনারাও করছেন। এবং ধরেন আপনি যেটি বলছিলেন, আমি যেটি আপনার প্রেসের আপনার যে শোকজের জবাব থেকে বলছিলাম যে ধরেন আপনার আপনার বড় ভাই তাকে তো জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে। তার ছেলেকে গুম থাকতে হয়েছে দীর্ঘদিন। আপনাদের ব্যবসা-বাণিজ্য, প্রপার্টি সবকিছুর উপরে হাসিনা থাবা বসিয়েছে। সর্বোচ্চ আক্রোশটা দেখিয়েছে। তো তারপরেও যদি এখনো যদি আপনারা এই আক্রোশের শিকার হন বা আমার কাছে অনেক কিছু যুক্তিবদ্ধ হয় না। যেমন আমি আপনাকে আরেকটা সংবাদ দেখাতে চাই। যেটি আমি আসলে এগুলো নিয়ে দেখছিলাম যে আসলে চট্টগ্রামে কি হচ্ছে। ধরেন আপনি বলছিলেন যে উম আমি একটু দেখাই আপনাকে। ধরেন এই সংবাদটা যদি দেখাই, এটা হচ্ছে ৫ই জানুয়ারি ২০২৫ এর সংবাদ। রাউজানে গিয়াসউদ্দিন কাদেরের সমাবেশ থেকে ফেরার পথে হামলা, শিক্ষার্থী সহ আহত ৫। এবং এখানে আপনার সমাবেশ থেকে ফেরার পথে আপনি বলছিলেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমাবেশ থেকে ফেরার পথে কর্মী সমর্থকদের মারধর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে একই দলের জেলা কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের বিরুদ্ধে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের বাগওয়ান ইউনিয়নের ব্রাহ্মহাট বাজারে এই ঘটনা ঘটে। তো একই রকমের ঘটনা কিন্তু ধরেন রাউজানের যে ঘটনা কারণে আপনার পদ স্থগিত হয়ে গেল। ৫ই জানুয়ারি ২০২৫ কিন্তু ধরেন এরকম আরেকটি ঘটনা ঘটেছিল। সেখানে আপনার দলের অনুসারীদের উপরে হামলা হয়েছিল। কিন্তু দলের কোনো ব্যবস্থা কি নেয়া হয়েছিল বা দল কোনো পদক্ষেপ নিয়েছিল এই ব্যাপারে গোলাম আকবর সাহেবের ভাই, আমি আপনার অপারগ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একখানা চিঠি লিখেছিলাম। জি। যে কি আমার এলাকা অর্থাৎ রাউজানের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। আপনাদের এখানে আরো তৎপর হতে হবে এবং যে কোনো কিছুর বিনিময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে
and I am on record. I am on record to have put in this letter to the Home Advisor. আপনি চেক করতে পারেন এই চিঠিখানা আমি লিখেছি কিনা, এবং শুধু তাই নয়, আমি আমার অ্যাক্টিং চেয়ারপারসনকেও বলেছি যে কি আমি একখানা চিঠি লিখেছি আইন শৃঙ্খলার ব্যাপারে রাউজানের। তো আমি তো আইন শৃঙ্খলাকারীদের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। যে সন্ত্রাসী, যে চাঁদাবাজ, তার উপরে তারা যে কোনো সময় সাহায্য সহযোগিতার দরকার আমি ১০০ বার করব, এবং তাদের কোনো পরিচিতি নেই, রাজনৈতিক পরিচিতি নেই, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তো এই ধরনের কঠিন অবস্থান আমার। তারপরেও আমার ছেলেদের উপরে আপনার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৫ জন ছেলে নিহত হয়েছে, এবং আমারকে শো কজ নোটিসে আমি দাবি জানিয়েছি এই ৫টি ছেলের যে হত্যা হলো সেই তদন্তটি আপনারা করেন না কেন, এই দাবিও আমি জানিয়েছি। সে যাই হোক, আমি অতীত বিশেষ ঘাটতে চাই না। আমি বিশ্বাস করি যে কি আগামীতে সবকিছু ভালোর দিকেই যাবে। এই বিশ্বাসের উপরেই এখনো খোলা মনে রাজনীতি করতে ইচ্ছুক। তবে ধরেন একই রকমের ঘটনা ঘটলো, আপনি ০.৫ ঘন্টার মধ্যে আপনার পদ স্থগিত হয়ে গেল। বিষয়গুলো নিয়ে আমার কেন যেন একটু খটকা লাগছে। গেস ভাই, আপনার প্রতি আমার কোনো অনুরাগও নাই, বিরাগও নাই। মানে আমি জাস্ট এ এ এভিডেন্সিয়াল জায়গা থেকে বোঝার চেষ্টা করছি আরকি যে আসলে চট্টগ্রামের রাজনীতিতে কি হচ্ছে? মানে কেন এই অবস্থা হচ্ছে? মাত্র ১১ মাসের বা প্রায় ১২ মাস, ৭ দিন কম ধরেন ১২ মাস পূর্ণ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। তো ১ বছরের মেয়াদের মধ্যে কেন এই অবস্থাটা হচ্ছে? তো এই বিষয়টা নিয়ে কি আপনার দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? মানে তারা কি বুঝতে আম পারছেন? আমি শীর্ষ নেতা সঙ্গে কথা বলেছি, আলোকপাত করেছি। ওনারা আমার মনে হয় সময় সুযোগ বুঝে তারা ব্যবস্থা নিবেন। তবে কনক, যে দলে আমি আমি ছিলাম বলবো না আছি বলবো আমি জানি না। এখানে এখানে আপনার কালচার হুম, ইজ এ লিটল ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। অ্যান্ড এই কালচারটা আমাকে অনেক মনে বেদনা দেয়, কষ্ট পাই। তারপরেও এই বেদনা এবং কষ্ট নিয়ে আমি এই দল করি। দেখেন, এত বড় একটা আমাদের বর্ধিত সভা হয়ে গেল। ওই বর্ধিত সভায় আপনার এ শোক বার্তা কার নামে নেয়া হয়েছে এটা একটু চেক করবেন? আমার বড় ভাইয়ের নাম তো নেই। হুম, হুম, হুম। সে জাতীয়তাবাদী দল করতো না। সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল না। তার নাম তো শোক বার্তায় নেই। শুধু তাই না, আপনার নাসিরুদ্দিন পিন্টু ছাত্রদলের সভাপতি ছিল। তার নামটি ছিল? সে নামটিও ছিল না। হারিস চৌধুরী, এই হারিস চৌধুরী ম্যাডামের উপদেষ্টা ছিল না? সে ম্যাডামকে সার্ভিস দেয়নি। তার নামটি ছিল শোক বার্তায়। আমি একটা করে আপনাকে বলছি, এই এই কালচারই আমরা আমাদের মধ্যে নেই। আমি ঘৃণা করি, আমি ঘৃণা যে দলকে করি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই ঘৃণিত দলে কিন্তু এই কালচারটা আছে। আপনার জামাতি ইসলামী যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, প্রত্যেক জনের বাড়িতে জামাতের নেতৃস্থানীয় নেতারা গিয়েছে সমবেদনা জানাবার জন্য। কিন্তু আমরা বঞ্চিত কেন? আজকে হারিস চৌধুরীর পরিবার বঞ্চিত কেন? আজকে নাসিরুদ্দিন পিন্টুর পরিবার বঞ্চিত কেন? তাদের ওখানে কি আমাদের কারো কি যাওয়ার প্রয়োজনীয়তা নেই? আমার ভাইয়েরটা আমার ভাইয়ের নাম আমি নাই বা বললাম। আমি আপনাদের ছোটখাটো জিনিস
এটা তুলে ধরছি। এগুলা এগুলা কিন্তু সাধারণ কর্মীদের মধ্যে আলোচনায় চলে আসে। সাধারণ কর্মীদের মধ্যে। কথাটা একটু অপ্রাসঙ্গিকই হয়ে গেছে। আপনি কথা বলছিলেন চিটাগাং এ, আমি চিটাগাং থেকে নিয়ে গেছি চলে গেছি না, আপনার না, না, নাসিরুদ্দিন। না, আপনি 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 সঠিক। আপনি সঠিকভাবেই বলছেন এবং মানে বিএনপির মতো এরকম একটা পুরাতন দল এবং ধরেন যে চট্টগ্রামে আপনার আশেপাশে যারা আছে সবাই তো আসলে বেশ কয়েকজনই জাতীয় নেতা। তো তাদের মধ্যে এই জাতীয় সংকীর্ণতা কেন থাকবে? বা ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান বা তার যে জুডিশিয়াল কিলিং বা তার বড় ছেলের হুমায়ূন কাদের চৌধুরীকে যেভাবে গুম করা হয়েছে, আপনাদের পরিবারের উপরে যেই নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ, সেই জায়গাটায় ধরেন আপনার কোন একটা বক্তব্যে আমি দেখছিলাম প্রেস ক্লাবের কোন একটা বক্তব্য বা কিছু। অ্যা অ্যা চট্টগ্রামে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বিএনপির কেউ। মানে এরা কারা? বা ধরেন এ অ্যা আপনার কথার কিন্তু একটা ইঙ্গিত ছিল। ধরেন আপনার ভাইয়ের প্রতি যে অন্যায় হয়েছে, আপনার পক্ষে আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতায় যাওয়া সম্ভব না। বা আপনার পরিবারের পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে? বা পরিস্থিতিটা কি? আপনি কনক, তো চট্টগ্রামে মহানগরীও আছে, উত্তরও আছে, দক্ষিণও আছে। জি। আপনি দেখবেন দক্ষিণে মোটামুটি অ্যা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে। উত্তরেও পুনর্বাসনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু ওখানে তীব্র বিরোধিতার কারণে করা সম্ভবপর হয়নি। কিন্তু এখন তথাকথিত আমাদের সাবেক অ্যা উত্তর জেলার আহ্বায়ক সাহেবের নগর এ এ নগরের সে কট্টর আওয়ামী লীগ, এবং শুধু কট্টর আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের নয়, সে জয়ের নাকি পার্টনার। তার ওখানে যেয়ে খাওয়া-দাওয়া বেশ অ্যা মানে ভালো সময় কাটিয়েছে। তারপরে রাউজানে এসে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আওয়ামী ক্যাডারদের। এটাই তো চলছে। তো এখন কথা হলো, জেলখানার থেকে নির্দেশনা চলে এসছে যে কি আপনি চিন্তার আপনার কোনো কারণ নেই। আমাদের ছেলেপেলেরা আপনারে পূর্ণ সমর্থন দিবে। আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। এই মেসেজ কিন্তু আমি পেয়েছি, এবং হুম। এই মেসেজটা আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে পৌঁছাবারও চেষ্টা করেছি। এবং it would be up to the leadership to decide what to do, how to do, and when to do. কারণ আসলে এই জায়গাগুলো যদি কার্যকর পদক্ষেপ না নেয়া যায়, তাহলে আসলে বিএনপি পদে ক্ষতিগ্রস্ত হবে। এখন হয়তো অনেকে অনেক মোহে অনেক কিছু করছে, অনেক সুবিধা পাচ্ছে হয়তো নগদ টাকা, ক্যাশ টাকা। তবে দর্শক আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি এম জনাব গিয়াস কাদের চৌধুরীর সঙ্গে আমার কিছু যোগাযোগ ছিল বিভিন্ন সময় রাজনৈতিক কিছু খোঁজখবরের জন্য যোগাযোগ ছিল। মাঝখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে উনার অপোনেন্ট এই যে আপনার গোলাম আকবর চৌধুরীর সাথে এক ধরনের হাতাহাতির একটা ভিডিও দিয়েছিলাম। আমি just জানতে চাচ্ছিলাম যে কি হয়েছিল ঘটনা। গিয়াস ভাই আপনার মনে আছে তো? জি, যে আমি জি, জি। ভিডিওটা দিয়েছিলাম এবং আপনি আমাকে ফোন করে বলেছেন যে এটা স্টপ করেন। এগুলো দিয়েন না। এটা আমার দলের জন্য দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তো সেখানে ধরেন এই জাতীয় কার্যক্রম নিয়ে আমি একটু চিন্তা করি আরকি যে এইটা কি ধরনের attitude যে আপনার প্রতি এতটাই কেন হবে এরা? আমি এটাই আসলে মিলাতে পারি না আরকি। হ্যাঁ, ওটা আপনার মিরেশ্বরের ঘটনাটা আপনাকে বলেছিলাম যে কি আপনি যা পেয়েছেন চেপে যান। এটা আমাদের পার্টিগত ক্ষতি হবে। রাইট। ওই কথাটা বরঞ্চ সেদিন না বললেও পারতাম। হ্যাঁ, তা হ্যাঁ, হ্যাঁ। আমি আমার পার্টির স্বার্থ আমি অ্যা বে মানে পার্টির স্বার্থের কারণেই আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম এই ইয়ে ভিডিওগুলো না দেখানোর জন্য। ওই না মানে আপনার জি, জি। ইনফেক্ট আমি আসলে বিষয়টা বুঝতে পারছিলাম না যে একটা জুনিয়র একটা ছেলে উনার গায়ে হাত তুলছে।
তা আমি একটু জানতে চাইছিলাম যে আসলে বিষয়টা কি? তখনই আপনি আমাকে বলছেন যে, "না এটা দিয়েন না।" যদিও তার আগে আমি এটা দিয়ে দিয়েছিলাম যে আমি বুঝতে চাচ্ছিলাম। তো এ গিয়াস ভাই, না আমরা আশা করি আরকি যে এ এ আপনাদের শীর্ষ নেতৃত্বের বোধোদয় হবে আরকি। কারণ ধরেন নওফেলকে কারা সহযোগিতা করছে পালায় যাইতে, কোথায় কি হইছে, আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে কিন্তু। সব কিন্তু আপনাদের সব বাঘা, বাঘা নেতা কিন্তু। এখন ধরতে গেলে তো ধরেন ভাই আরেকটা ভেজাল তৈরি হবে আরকি। এখন আমরা তো আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোস করব না। আপনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হবেন। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। আপনি আওয়ামী লীগের টাকায় অন্য খেলা খেলবেন। সেটা অন্তত আমরা যতদিন আছি ইনশাআল্লাহ এগুলো আমরা মানব না। তো গিয়াস ভাই, আর ৭ দিন কম ১ বছর হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। তো সার্বিক পরিস্থিতি আপনি কি দেখেন এ দেশের? আপনাকে বাস্তবে আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ ভাবে মানে ভালো কাটেনি আমার আজকের দিনটি। কারণটা হলো ওই যে আপনার অ্যা আমার নাকের ডগায় নিচে সামরিক বাহিনী অ্যা কর্মকর্তারা প্রশিক্ষণ নিচ্ছে আওয়ামী পুনর্বাসনের জন্য। এই যে যারা আজকের প্রশিক্ষণ নিচ্ছে দীর্ঘ ৮ মাস যাবৎ, আমাদের গোয়েন্দা সংস্থা বলে কেউ নেই। আপনার দেশের কি নিরাপত্তা দিবেন? Who is giving you the magistracy power? How? For what? You are holding on to the magistracy power, and under your nose, you have 22 people taking military training to overthrow a government. ভাই ২২ জন না তো আরো অনেক বেশি। ৪০০ জন তো আরো বেশি। মিটিং এ ছিল। জি। ৪০০ জন সর্বশেষ মিটিং এ ছিল। জি। তো আপনি চিন্তা করতে পেরেছেন যে আজকের দিনে, today is the 1st of August, আর আজকে এটা পত্রপত্রিকায় বেরিয়েছে। আমি গত ২ দিন যাবৎ জানি যে কি এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আইএসপিআর স্বীকৃতি দিল আজকে, জি। তাই না? এটা গত ২-৩ দিন যাবৎ এটা বাতাসে আছে যে কি এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আইএসপিআর আজকে দিয়েছে। কনক, আপনার 111 মাইনুদ্দিন ফখরুদ্দিন। মাইনু ফখরুদ্দিনের পাশে ছিল একজন পাওয়ারফুল আর্মি কমান্ডার, তার নাম ছিল মাইনুদ্দিন। হুম, হুম। এবং সে যা ইচ্ছে তাই করতে পেরেছে আপনার 111 এর সময়। Why? He had a powerful man called Mainuddin by his side. Today, আমাদের প্রধান উপদেষ্টার পাশে মইনুদ্দিনের মতো কোনো শক্ত লোক নেই। আজকে মইনুদ্দিনের মতো যদি একজন শক্ত লোক আমাদের প্রধান উপদেষ্টার পাশে থাকতো, তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি, দেশের আইন শৃঙ্খলা কি, সবকিছু আপনার পরিষ্কার হয়ে যেত। দিস ইজ এ ভেরি আনফরচুনেট। আমাদের জীবনের একটা কালো অধ্যায়ের মধ্যে আমরা ঢুকছি আজকের দিন। কালো অধ্যায়। না, ইউ আর কারেক্ট। জি, বলেন। আপনার কে কোথায় আছি আমরা বলেন? আপনার আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আদৌ উনার মধ্যে উপলব্ধি আছে যে কি উনি কোথায় বসবাস করছেন? আমি তো আজকে আমার জীবনের অনিশ্চয়তার মাঝে বসবাস করছি। যদি এতগুলো সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ নিতে পারে সরকার পাল্টানোর জন্য, তাহলে তো অনেক কিছুই ঘটছে। এই সরকারের এই কি বলে আর্মির নাকের ডগার নিচে, এই গোয়েন্দা সংস্থার নাকের ডগার নিচে অনেক কিছুই ঘটতে পারে। ঘটছে না যে তা না। আমার মনে হয় ঘটছে। ইট ইজ ভেরি, ভেরি আনফরচুনেট। আমি আপনার ক্যাডেট কলেজের ছাত্র। আমি যে সামরিক বাহিনীর প্রতি তাদের প্রতি আমার দারুণ দুর্বলতা। কিন্তু আজকের যেসব ঘটনাবলী সারফেসে এসছে, I am losing all confidence in myself and in my fellow college mates. আমরা আজকে শত্রুর সঙ্গে যুদ্ধ করব, না ঘরের মধ্যে অস্ত্রধারী প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে সঙ্গে যুদ্ধ করব, কোনটা করব? না, গেস ভাই ওইটাই যে ধরেন আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম ধরেন ওয়াকার সাহেবের যেহেতু
5ই আগস্টের এই হাসিনা পালানো বা সবকিছু মিলিয়ে সর্বশেষ দিকে হলে একটা স্টেক ওনার যুক্ত হয়েছেন উনি। আমরা চেয়েছিলাম যে উনি এই 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 সাকসেসটাকে ধরে রাখেন। উনি মানুষের পাশে দাঁড়ান। উনি বাংলাদেশকে একটু একটা একটা শেপে নিতে সে হেল্প করেন। কিন্তু আনফরচুনেটলি আমরা অনেক কিছু পাচ্ছি না। আমরা এখন ক্লান্ত বলা চলে। আ মানি মানি কিছু দেখছি আরকি ওই যে "সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো" এরকম একটা বিষয়ে চোখে আসছে আরকি। এটা নিয়ে কাজ করছি কি আসবে হয়তো ২-১ দিনের মধ্যে আরো বিস্তারিত আমি দর্শকদের জন্য নিয়ে আসতে পারব। তো নির্বাচনের একটা আ কথা শুনি, আবার নির্বাচন হবে না। আবার এনসিপি বলছে এটা হইতে হবে, না হইলে তারা নির্বাচনে যাবে না। জামাত বলছে এটা জুলাই সনদের আইনগত স্বীকৃতি না দিলে কোর্টে যাবে, নির্বাচন না। এখন সার্বিক পরিস্থিতিতে আপনি যদি হিসাব করেন অগাস্ট শুরু হয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ৫ মাস। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। তো আপনি কি কোন পরিবেশ দেখেন নির্বাচনের? মানে আপনার পর্যবেক্ষণটা কি? আমার আজকে ধরেন আপনার এই যে বাণিজ্য চুক্তি যেটা মার্কিনদের সঙ্গে হলো, সেটা একটা পজিটিভ দিক। কারণ ইকোনমি প্লেজ এ ভেরি ইম্পোর্টেন্ট রোল ইন পলিটিক্স। তো এই যে এই জিনিসটা আ এই ঘটনাটা আ মোটামুটি ট্যাকেল দিতে পেরেছে আজকের ইউনূস এ সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সেটা প্রশংসনীয়। তবে আপনার নির্বাচন, আপনার নির্বাচনের ব্যাপারে আমার কিন্তু মনের মধ্যে সন্দেহ মানে প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে। কারণ আপনার সামরিক বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে সরকার উৎখাতের জন্য, আর আমি নির্বাচনের অপেক্ষায় আছি। এখন যেটা বিশেষভাবে প্রয়োজন, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল দেশপ্রেমিক দলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে রুখে দাঁড়ানো হলো আমাদের আজকে প্রথম এবং প্রধান কাজ। We have to weed out the seed of fascism in our country. We have to. না হলে আপনার কিসের নির্বাচন? এরা নির্বাচনে আমরা যাব, এরা মারামারি খুনাখুনি শুরু করে দেবে। তাদের হাতে আছে অর্থ, তাদের হাতে আছে অস্ত্র। তারা নির্বাচনের সময় হানাহানি খুনাখুনি শুরু করে দিবে। তার আগে দরকার ঐক্য। যেই ঐক্য এনে দিয়েছিল ৫ই অগস্ট, সেই ঐক্য যদি আপনারা ফিরে পাই, আমরা যদি ফিরে পাই, আমরা যদি নিজের পায়ে আরো শক্ত হয়ে দাঁড়াতে পারি, তাহলে এই ফ্যাসিজমের মাথা যারা আর দিতে পারবে না। খুবই দুঃখজনক। আপনি নির্বাচনের স্বপ্ন দেখছেন? আপনি দেখেন, আমি তাইলে কথা একটু টানি, আপনার জি, সময়টা আর একটু জি, নিই। জি, সেটা প্লিজ। হলো ইয়ে কনক, সামরিক বাহিনী বলল কি আমাদের অধীনে ২২০০ রাজনৈতিক বন্দী আছে। তাই ছাব্বিশ নাকি? না ২৬ ৬২৭ জন সরি ৬২৭ জন। সরি ৬২৭ জন। ৬০০। আচ্ছা, জি। তো বের হলো কজন? কজন বের হলো? হিসাবেই মেলানো গেল না। তারপরে টিএনও, এসি ল্যান্ড দিয়ে নাম ঢুকে ঢুকে তারা কয়েকজনের একটি তালিকা তৈরি করলো। ভাই, যদি সামরিক বাহিনীর অধীনে আসামিরা থেকেও পালিয়ে যেতে পারে, তাহলে আইন শৃঙ্খলার অবস্থাটা কোথায় বলেন? আর সেই অবস্থায় আপনি আর আমি কি নির্বাচনের স্বপ্ন দেখব? নির্বাচন তো এই দেশের মাটিতে হতেই হবে, কিন্তু অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যারা রাজনীতি করি ক্ষমা করবেন, জি। আমরা যারা রাজনীতি করি আমাদের এক টেবিলে বসে শপথ নিতে হবে যে কি আমাদের নির্বাচনের জন্য এই প্রয়োজন, এই প্রয়োজনীয়তা শেষ হলে আমরা নির্বাচনে যাব। এখন এই পরিবেশ পরিস্থিতিতে আপনি কি আদৌ নির্বাচন দেখেন?
খুবই কঠিন পরিস্থিতি। কিন্তু গিয়াস ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে। ধরেন ৫ই আগস্ট থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি নতুন এই বৈষম্য বিরোধী ছাত্র বা জামাত বা সবকিছু মিলিয়ে বিএনপির যাদের কাছে দায়িত্ব ছিল রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বা পরিস্থিতিটার সঙ্গে বিএনপির লিডারশিপকে সুপ্রিমেসি বা বিএনপি নিয়ন্ত্রণটা বা কানেকশনটা নেয়ার সেই জায়গাটাকে বিএনপি সঠিকভাবে রাজনীতি করতে পেরেছে মনে করেন আপনি? কনক, let us call a spade a spade. আজ পর্যন্ত লন্ডন থেকে উনি যে ভাষায় উনি যে দিক নির্দেশনা দিয়ে এসছে, এটা তো কেউ, আমার মনে হয় না বাংলাদেশে কেউ প্রশ্ন তুলবেন। 10,000 মাইল দূরের থেকে উনি নির্দেশনা দিয়ে এসছে। আমি আর আপনি যারা এখানে মাঠে রাজনীতি করি, আমরা যদি সেই নির্দেশনাগুলো সঠিকভাবে পালন না করি, তাহলে উনার করণীয় আছে কি বলেন তো? হুম, হুম। We are responsible. He is telling, তার বলারটা সে বলছে, কিন্তু আমি কি তা পালন করছি? আপনাকে উদাহরণস্বরূপ বললাম যে কি অফিস সেক্রেটারি সাহেব আপনার একটা নোটিশ দিয়ে দিল, এবং যদি তাকে জিজ্ঞেস করা হয় ওখান থেকে এসছে, আপনি বলুন তো ওখান থেকে কি অফিস সেক্রেটারিকে বলে দেয় কোন ভাষায় লিখতে হবে? তা এখন যদি ভালো হয় এটা কৃতিত্ব আপনার, আর যদি খারাপ হয় আপনি উপরের দিকে লন্ডনকে দেখে, এটা তো ঠিক না। দিস ইজ নট বিন ফেয়ার, দিস ইজ নট বিন ফেয়ার। উনারটা উনি করছেন, উনি দিচ্ছেন, উনি নির্দেশ দিচ্ছেন। আপনি কত লোক উনি এক্সপেল করেছেন, অনেক অ্যাকশনে গেছেন উনি, কিন্তু রেজাল্ট কি হয়েছে? আমরা তো নিজেদের মধ্যে আলাপ করি এই কি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু নির্বাচনটা তো হতে হবে। তো নির্বাচনের পরিবেশ কে সৃষ্টি করবে? রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। সেই পরিবেশ আদৌ আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, সেই প্রশ্নটা আপনার মনে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, whether we have been successful. না আপনি ধরেন আপনি হয়তো দলের একটা অবস্থানে আছেন বা ছিলেন। আপনার তো দেখলাম চিঠির মধ্যেও লেখা আছে ভাইস চেয়ারম্যান ব্র্যাকেটে লেখা পদ স্থগিত। এটা কোন স্টাইলে লিখছে আমি নিজেও জানি না। মানে অদ্ভুত এক স্টাইল দেখলাম। তো ধরেন তারেক রহমান সাহেব কিন্তু ধরেন এই পর্যন্ত যে পরিমাণ অ্যা স স নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মানে আমি ল মানে বাংলাদেশের কোন নেতাকে দেখি নাই যে সরকারের উপর চাপ সৃষ্টি করতে যে আমরা যাদেরকে বহিষ্কার করছি তোমরা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছ না? তো মানে বহিষ্কারটা অনেকের কাছে এখন হালকা হয়ে গেছে। যে বহিষ্কার হইলে কি হয়? কিছুই হয় না। তো এই জায়গাটায় বলছি আরকি যে আপনারা কি আপনাদের মতো করে ঠিকমতো পলিটিক্স টা করতে পারছেন কিনা? আমরা এখন দেখছি যে জামাতের সঙ্গে একটা বিএনপি দূরত্ব তৈরি হয়েছে। এনসিপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব কি ঘুচবে? এই দূরত্ব কারা ঘোচাবে? বা এই দূরত্ব যদি না ঘোচে তাহলে কি হবে? আপনি কি মনে করেন? আমি মনে করি এই দূরত্ব মানে কাটিয়ে আনার জন্য there is one man who can do it. It is Mr. তারেক রহমান। ছেলেদেরকেও বুকে টেনে নিতে পারবেন তারেক রহমান সাহেব, এবং জামাত বলেন, ডানপন্থী হুজুরদের বলেন, সকলকে উনি টেনে নিতে পারবেন। কারণ আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমি with due respect to them, আমার মনে হয় না তারা আদৌ কাউকে টেনে নিতে পারবে। কারণ তারা এমন এমন কথা বলে ফেলেছে, এই কথাগুলো যেন অন্যান্য রাজনৈতিক দলের তাদের মনে দাগ কেটেছে, এবং সেই কারণে ব্যবধানটা বেড়ে গেছে।
এখন একমাত্র তারেক রহমান সাহেবই এটা ইয়ে করতে পারে। মাফ করবেন, আমার যদি নেত্রী, আমার মা সমতুল্য নেত্রী, যদি তার শরীরটা আজকে ভালো থাকতো, হয়তো তার নামটি বলতাম যে কি বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক। তার শরীর ভালো থাকলে হয়তো ওনার ডাকে অনেকেই সাড়া দিত, অনেকেই সাড়া দিত। না তো ওটাই এখন জি। আমি আপনার সাথে একমত যে পরিমাণ irresponsible কথাবার্তা বলা হয়েছে মানে পলিটিক্যালি যেভাবে ধরেন প্রতিপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে, এ সেই জায়গাটা তো আমরাও দেখছি। আমরা নিজেরাই তো দেখছি যে যেটি আমরা চাই নাই। আর বেগম খালেদা জিয়ার কারণ হস্তক্ষেপেই তো আপনার ধরেন উনার শারীরিক অবস্থা বা উনার বয়স বা সবকিছু মিলিয়ে এর মধ্যেও তিনি গত ঈদে যখন বলেছেন যে ডক্টর ইউনূসের পিছনে লাগার দরকার নাই। তারপরে তো বিএনপি ক্ষান্ত দিচ্ছে এই ২-৩ মাস আগের কথা। তার আগ পর্যন্ত তো মানে হেন কোনো কথা নাই যে আমরা শুনি নাই, তাই না? তো ডক্টর ইউনূস তো ধরেন চট্টগ্রামের মানুষ। আপনার সঙ্গে উনার যোগাযোগ নাই। আপনি উনাকে কোনো মানে কিছু বলেন-টলেন না যে উনি যদি ফেইলিউর হয়ে যেত চট্টগ্রামেরও ফেইলিউর এক ধরনের, তাই না? মানে এলাকা ভিত্তিক যেই রাজনীতি বা মানুষের যে অবস্থান, সেই জায়গাটা ধরেন আমরা ইউনূস সাহেবের কাছে কিন্তু আরেকটু ভালো কিছু আশা করছিলাম। আপনি কি মনে করেন? কনক, so far what he has given, I think, আমার মনে হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আর কারো দ্বারা দেয়া সম্ভব নয়। প্রথমত, মাথা উঁচু করে আমার পার্শ্ববর্তী দেশের সঙ্গে কথা বলা যে কৃতিত্ব উনি লাভ করেছেন, ভবিষ্যতেও অন্য কোনো নেতা এইভাবে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদৌ কথা বলতে পারবেন কিনা আমার মনে সন্দেহ। এক। দ্বিতীয়ত, আপনার সচরাচর আগে কথা বলা হতো ব্রেন ড্রেইনের। এই ব্রেন ড্রেইনের তো একটা ইতি টানা হয়েছে। এখন বিদেশ থেকে লোকজন দেশে আসছে এবং দেশের সেবায় নিয়োজিত হচ্ছে। হ্যাঁ, অনেক প্রশ্ন থেকে যায় যে কি আমার দেশেই তো ট্রেন ম্যান পাওয়ার আছে। আমাদের বিদেশ থেকে আনতে হবে কেন? কিন্তু we find, আমরা দেখছি বেশ কোয়ালিফাইড লোকজন এসছে। আর আমি ঠাট্টার ছলে একটা কথা বলি, সেটা আপনার সঙ্গে শেয়ার করি, that Dr. Yunus is a brilliant salesman. If you give him a chance, he is going to sell ice cream to an Eskimo. বুঝছেন? So, as a salesman, he is doing wonders. He is doing wonders. তো আপনাকে বলবো যে কি হ্যাঁ, আপনারা যদি তার পাশে একজন জেনারেল মঈনের মতো লোক দিতেন, সে অনেক কিছু করতে পারত। প্রথমত, আপনার এই আইন শৃঙ্খলা টোটাল স্ট্রিমলাইন নিয়ে আসতে পারত, যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন আর্মিকে। তো তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কোনো লাভ হয়েছে? নিজের ঘরে সামাল দিতে পারতেছে না, আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন আবার সিভিলিয়ান আবার কোম্পানি। জি, না আবার গিয়ে আসবে ধরেন ডক্টর ইউনূসের সাথে তো চট্টগ্রামের আরো ৬-৭ কৃতী সন্তান আছে, তাই না? ভাই দেখেন, হাতের ৫ আঙ্গুল সমান না। হুম। হাতের ৫ আঙ্গুল সমান না। আপনি অ্যা তারা ডেলিভার হয়তো করতে পারছে না। কিন্তু আপনি আদৌ উপরে আঙ্গুল তুলে দেখাতে পারবেন যে কি তারা বসে, বসে দুর্নীতি করছে? না এই মুহূর্তে প্রশ্নটা দুর্নীতির না। মানে আমাদের যেই কঠোর যে অবস্থানটা দরকার ছিল আরকি আফটার এই বিপ্লব, সেই জায়গাটায় তাদের মধ্যে যে কঠোরতা দরকার, তাদের মধ্যে যে গতি দরকার, সেটি আমরা পাচ্ছি না। যাই হোক, আমরা জানি না আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। জনাব গিয়াস কাদের চৌধুরী এ পর্যন্ত ১ বছরে প্রায় ১০ টি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে আপনি আপনি থাকবেন এটি আমি প্রত্যাশা করি এবং যথাযথ তদন্তের মাধ্যমে যেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়
সেই জায়গাটায় আপনি আপনি ভাইস চেয়ারম্যান পদ স্থগিত হোক বা না হোক, আপনার জন্য এই পদ বা রাজনৈতিক কোনো পরিচয় ইম্পোর্টেন্ট না। আপনার পরিচয়, আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই পরিচয়ে আপনি অনেক অ্যা কিছু করতে পারেন। আমি মনে করি যে এই নিহত বা আহতদের পাশে আপনি থাকবেন এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, কোন কিছু কি করা যায়? অর্থাৎ এই জাতীয় সব নেতাকে বসে এটাকে সমাধান করা যায়? এই চট্টগ্রামের এই বিএনপি যে রাজনীতির যে উত্তাপ, কি করা আমি যায়? আমি আপনাকে আর বেশি সময় আপনার নিব না। এই যে গত ১৭-১৮ বছর এই লোকদের সঙ্গে, আমার কর্মীদের সঙ্গে, আমার ভাইদের সঙ্গে যে একটা বন্ডিং হয়েছে, এটা মেয়াদি বন্ডিং না, নির্বাচনী বন্ডিং না। এটা বন্ডিংটা আন্দোলনের মাঝে হয়েছে। আপনার দুঃখে সুখের সাথী সঙ্গী হিসেবে এদের সঙ্গে বন্ডিংটা হয়েছে। আমি তাদের সামনে মুখ ফেরাতে পারবো না। আজকে যারা মাঠে নামার চেষ্টা করছে, তাদের সঙ্গে তো বন্ডিং বলে কিছু নেই। এটা মেয়াদি সম্পর্ক। মেয়াদি সম্পর্ক বুঝেন তো? জি, জি, জি। ওই মেয়াদি সম্পর্ক। আমার সঙ্গে, আমার এলাকার জনগণের সঙ্গে মেয়াদি সম্পর্ক না। তো আমি তাদের উপরে অত্যাচার হলে আমি তাদের পাশে থাকবো। তারা যারা যাদের দ্বারায় তারা অত্যাচারিত হয়েছে, আমি তাদের পাশে থাকবো। এটা আমার পার্টির বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধেও যদি যায় না কেন, আমি কিন্তু আমার কর্মীদের সঙ্গে থাকবো। আর এই যে মারামারি, খুনাখুনি যেগুলো আপনি বলতেছেন, এগুলো অল অল টোটালি ইজ আওয়ামী লীগরা। আওয়ামী লীগেরা অনুপ্রবেশ ঘটিয়ে এই অপকর্মে লিপ্ত হয়েছে। তারা টার্গেট কিলিং করছে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন তারা টার্গেট কিলিং এর মধ্যে লিপ্ত। জি। কোথাও না কোথাও। না তো এটা আমরাও লক্ষ্য করছি। তবে ধরেন আপনার তো আর হারানোর কিছু নাই। কিন্তু ধরেন আমি মনে করি যে আপনি যাদের সাথে এখন আপাত বিরোধ দেখানো হচ্ছে আপনার সাথে, সবার সাথে বসে মানে চট্টগ্রামের বেশ কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেই জায়গাটায় নিশ্চয়ই আপনি একটা উদ্যোগ নিবেন। কারণ আমরা এই উত্তপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। কারণ আপনাদের মধ্যে যদি বিরোধ থাকে, এই ফ্যাসিবাদী শক্তি আরো সুযোগ নিবে কিন্তু। ফ্যাসিবাদী শক্তি কিন্তু আরো সুযোগ নেবে, অলরেডি তারা নিচ্ছে। যেটা আমারও মনে হয়েছে। আপনার সঙ্গে আমি অবশ্যই একমত পোষণ করি। ফ্যাসিবাদী শক্তি আমাদের বিরুদ্ধে সদ্ব্যবহার করছে। আমরা চাই যে কি এটা নিরসন হোক এবং আমি আমার সার্বিক সহযোগিতা আমার দলের স্বার্থে আমি সবসময় করব। এই ব্যাপারে আপনাকে আমি এ নিশ্চিত করতে পারি। এই ব্যাপারে নিশ্চিত করতে পারি। জি, ধন্যবাদ জনাব গিয়াস কাদের চৌধুরী। অনেক কথা শুনলাম। তবে আপনার সাথে আমার একটা দীর্ঘ একটা আ সাক্ষাৎকারের একটা ইচ্ছা আছে। আমি আপনাকে আগেও বলেছি। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর জুডিশিয়াল কিলিং এর ওই সময়টায় সরকারের ভূমিকা, রাজনীতিবিদদের ভূমিকা আমি আমি যতটুকু জানি যে আপনাদের ব্যবসা-বাণিজ্য সব আসলে আওয়ামী লীগ নিয়ে গেছে। আপনাদের যেই সম্পদ, আপনাদের যে পৈতৃক সম্পদ, সেই সম্পদের বহু কিছু তারা নিয়ে গেছে, দখল করেছে। তারপরে হুম্মাম কাদের চৌধুরী তার অ গুম হওয়া, তার ফিরে আসা সবকিছু মিলিয়ে আসলে অনেক আনটোল্ড স্টোরি আছে। এই স্টোরি গুলো আমরা একটু জানতে চাই। মানে এই বিষয়গুলো মানুষের কাছেও জানা দরকার আরকি। মানে অনেকে তো আমরা তো খুব ভুলো মন, আমরা সব ভুলে যাই। তো আমি আশা করি যে আপনি নিকট সময়ের মধ্যে একটু সময় দিবেন। আপনি অনেক ব্যস্ত থাকেন। আমরা একটু বিস্তারিত আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ কনক। ইনশাআল্লাহ সময় করে আপনার সঙ্গে অবশ্যই এইসব নিয়ে আলোচনা করব। জি, তো আপনাকে ভালো থাকেন। জি, অসংখ্য ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম গিয়াস ভাই। তো দর্শক আপনারা শুনছিলেন গিয়াস কাদের চৌধুরীর বক্তব্য। চট্টগ্রামের রাজনীতি খুব উত্তপ্ত। বিশেষ করে বিএনপির রাজনীতি। জাতীয় নেতা অনেকেই। মানে কিন্তু প্রত্যেকের মধ্যে এক ধরনের আ কি বলবো? অ মানে
ক্ষমতার দ্বন্দ্ব বলবো নাকি ভবিষ্যতে এমপি হওয়ার দ্বন্দ্ব নাকি ভাগাভাগির দ্বন্দ্ব আমরা জানি না। তো এখন পর্যন্ত যেটি দেখছি সেটি ক্ষমতার দ্বন্দ্ব। কে কার থেকে বড়, কে কার থেকে ছোট এই নিয়ে চলছে খেলা। বাট এর মধ্যে অনেক নেতার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। আ আমরা ৫ই আগস্টের পর থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বিএনপির সঙ্গে সম্পৃক্ত কেউ আওয়ামী লীগের কোনো নেতাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এখনো তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের ব্যবসা-বাণিজ্য দেখছেন, নানা ঘটনা ঘটাচ্ছেন। তো ব্যক্তি স্বার্থে যদি তারা আ একটি বৃহত্তর রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত করেন, ব্যক্তি স্বার্থে যদি তারা বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো চেষ্টা করেন, তবে তিনি যেই হন, ইনশাআল্লাহ অন্তত আমি কাউকে ছাড় দেব না। তো আমার মনে হয় যে সকলের শুভবুদ্ধির উদয় হোক। সবাই মিলে আলোচনার টেবিলে বসে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়াই বাংলাদেশের জন্য মঙ্গলজনক। কারণ ইতিমধ্যে যেই ক্রুশিয়াল পরিস্থিতি আমরা দেখছি যেভাবে সেনাবাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে সরকার উৎখাতের জন্য আওয়ামী সন্ত্রাসীদের, এটি একটি রেড অ্যালার্ট। তো দর্শক ভালো থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।